আচ্ছা, আজ আমরা আইএসসি বোর্ডের প্রবন্ধ ও গদ্য সংকলন বই থেকে একটা গল্প পাঠ করব। কেমন? গল্পের নাম হচ্ছে একটি তুলসী গাছের কাহিনী। কার লেখা? সৈয়দ ওয়ালিউল্লাহ। এই যে একটি তুলসী গাছের কাহিনী, এটার নামকরণ কি হয়েছে? নামকরণ হচ্ছে একটা তুলসী গাছের কাহিনী, একটা তুলসী গাছকে চিহ্নিত করে। তো এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক গল্প নয়, একটা তুলসী গাছের, মানে এখানে সম্প্রদায়, এখানে একটা সম্প্রদায়কে দেখানো হচ্ছে। এই তুলসী গাছের মধ্যে দিয়ে দুই সম্প্রদায়ের কথা বলা হয়েছে। একদিকে থাকছে হিন্দু সম্প্রদায় আর একদিকে মুসলিম সম্প্রদায়। তাই কিছুটা এটা সাম্প্রদায়িক গল্প বলা যেতে পারে। কেমন? একটি তুলসী গাছের কাহিনী। গল্পটা শুরু করার আগেই আমরা কবি পরিচিতি সম্বন্ধে একটু জেনে নিই, মানে লেখক কী কী বই লিখেছেন। যেমন এখানে বলছে, ঔপন্যাসিক, ছোট গল্প লেখক, নাট্যকার সৈয়দ ওয়ালিউল্লাহ 1922 সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেন। তার লাল সালু উপন্যাসের জন্য তাকে বাংলা সাহিত্যের অগ্রণী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তার লাল সালু কার লেখা? সৈয়দ ওয়ালিউল্লাহ। তার এছাড়াও বিখ্যাত উপন্যাস, নাটক, ছোট গল্পগুলি হলো লাল সালু, চাঁদের অমাবস্যায়, কাঁদো নদী কাঁদো ইত্যাদি। ঠিক আছে? তো এবার আমরা একটি তুলসী গাছের কাহিনী পাঠ করব। তো আমি তোমাদের গল্পটা সংক্ষেপে বলে দেবো যে গল্পটায় কী রয়েছে, গল্পের বিষয়বস্তু কী। তোমরা বাড়িতে ভালো করে রিডিং পড়বে, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো গল্পতে শুরুতেই গল্পে বলা হচ্ছে যে এখানে দুই সম্প্রদায়ের কথা উঠে আসছে। একদিকে হচ্ছে হিন্দু সম্প্রদায়, অপরদিকে মুসলিম সম্প্রদায়। এই যে তুলসী গাছ নামকরণ করা হয়েছে, তুলসী গাছটাও কোনো দিক থেকে ধর্মের প্রতীক হিসাবে উঠে এসেছে। কেমন? আমরা জানি যে তুলসী গাছ হিন্দু সম্প্রদায়ের একটা প্রতীক। আমাদের হিন্দু সম্প্রদায়ের ঘরে দেখা যায় তুলসী গাছে প্রত্যেক দিন সন্ধেবেলায় ধূপধুনো দেওয়া হয়। ঠিক আছে? তো এটা একটা যেমন হিন্দু সম্প্রদায়ের প্রতীক। তো গল্পের মধ্যে দেখা যাচ্ছে যে যুদ্ধকালীন পরিস্থিতির ঘটনা বলা হয়েছে, যে দেশভাগ হচ্ছে, দেশভাগের সময় চারিদিকে যুদ্ধ পরিস্থিতি, মানুষের হানাহানি খুনোখুনি চলছে এবং এদেশের মানুষ ওদেশে চলে যাচ্ছে। এখানে যেটা বলা হয়েছে সেটা পশ্চিমবাংলা, মানে মুসলিম সম্প্রদায়ের কথা এখান থেকে আসছে, যে অধুনা বাংলাদেশের কথা বলা হচ্ছে। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে ওদেশের মানুষ এদেশে চলে আসছে, নিজের দেশ ছেড়ে, ঘরবাড়ি ছেড়ে, সম্পত্তি ছেড়ে। আবার এদেশের মানুষ ওদেশে গিয়ে, মানে অন্য দেশে গিয়ে আশ্রয় নিচ্ছে। কেমন? তো এই অবস্থার মধ্যে দেখা যায় যে একদল উদ্বাস্তু মানুষ রাস্তায় ঘুরে বেড়াতে বেড়াতে দেখে একটি প্রকাণ্ড বাড়ি খুঁজে পায়। তাদের নিজের দেশ ছেড়ে চলে এসছে, ঘরবাড়ি ছেড়ে, কিছুই নেই। তো আশ্রয়ের জন্য তারা একটা ঘরের খোঁজ করছিল। সেই অজানা অজ্ঞাত বাড়ির তালা ভেঙে তারা একদল মানুষ গৃহের ভেতর প্রবেশ করে এবং তারপর আমরা দেখি গল্পে বাড়িটার কিছু বর্ণনা দেওয়া হয়। ঠিক আছে? কি বলা হয় না, বলা হয় বাড়ির সামনের দিকে কোনো জায়গা নেই, বাড়ির পিছন দিকে কিছু জায়গা রয়েছে, সেখানে আম, জাম, কাঁঠাল প্রভৃতি গাছ রয়েছে। তো সেই বাড়ির মধ্যে আস্তে আস্তে তারা প্রবেশ করে এবং দিনের পর দিন লোক বাড়তে থাকে। আর তাদের মধ্যে যারা বাড়িতে আশ্রয় নিয়েছিল, তাদের মধ্যে কয়েকটা নাম উঠে আসে। যেমন হচ্ছে মতিন, কাদের, মোদাব্বের, বদরুদ্দিন, ইউনুস, মকসুদ। এরা হচ্ছে সেখানকার বাসিন্দা হয়ে ওঠে। যারা উদ্বাস্তু হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, তারাই সেখানকার বাসিন্দা হয়ে ওঠে। কেমন? তো এবার দেখা যায় যে বাড়ির বর্ণনা তারা দেয় এবং বাড়ির বর্ণনা দেওয়ার পর এখানে দেখা যায় গল্পের শুরুতেই বলছে, মতিন বলছে যে সে কথাই এরা ভাবে, বিশেষ করে মতিন, তার বাগানের বড় শখ। মতিন, যার বাগানের খুব শখ, সে সবসময় চায় তার একটা বাড়ি হবে, যার সামনের দিকে কিছুটা জায়গা থাকবে এবং সেখানে সে মনের মতো কিছু গাছ বসাবে এবং কাজ করে এসে বাড়িতে যখন ফিরবে তখন সেখানে আরাম কেদারায় বসে চা খাবে আর সেই গাছের সৌন্দর্য উপভোগ করবে। কেমন? তো এখানেই মতিন বলছে যে বাড়ির সামনে কোনো জায়গা নেই, অথচ পেছনে এত জায়গা রাখার কোনো দরকার নেই। মানে তার মতে এটা, সে কল্পনার জগতে সবসময় ভাবে এরকম একটা বাড়ি তার হবে। বলেছে যত্ন করে লাগাতো মৌসুমি ফুল, গন্ধরাজ, বকুল, হাসনুয়ানা, 2-4টে গোলাপ। তারপর সন্ধ্যায় অফিস থেকে ফিরে সেখানে বসতো
একটু আরাম করে বসবার জন্য হালকা বেতের চেয়ার বা ক্যানভাসের ডেস্ক চেয়ার কিনে নিত। যে নিজের কল্পনার কথা বলছে, নিজের ইচ্ছার কথা। এরকম একটা বাড়ি পেয়ে উদ্বাস্তু অবস্থায় ঘুরে বেড়াতে বেড়াতে তারা ভালোই লাগে তাদের। আস্তে আস্তে তাদের সাথে যোগ দেয় আমজাদ কাদের। কাদের হচ্ছে গল্পপ্রেমিক, সে গল্প বলতে ভালোবাসে। আমজাদের আবার হুকার অভ্যাস আছে। তো এরকমই এক একজনের চরিত্র এখানে ফুটে ওঠে। কেমন? এরপর আমরা দেখতে পাই তারা ধীরে ধীরে বাড়ির মধ্যে থাকে এবং তাদের নিজেদের সমস্যা, তাদের কাজের কথা বলতে থাকে, কর্মস্থানের কথা। তারপর তারা যে কী সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে বা কী সমস্যায় ছিল সেগুলো নিজেদের মধ্যে আলোচনা করে। এবং ধীরে ধীরে যখন লোক বাড়তে থাকে তখন দেখা যায় যে সে বাড়িতে আর থাকার মতো জায়গা থাকে না। তো কিছু উদ্বাস্তু লোক এসেও তারা বাড়িতে আশ্রয় পায় না। তো এরই মধ্যে প্রথমে দেখা যায় হঠাৎই একদিন পুলিশ বাড়িতে আসে। পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করতে তারা ভয় পায়। কিন্তু সেদিন পুলিশ তাদের কিছু কথা জিজ্ঞাসা করেই চলে যায়। তো যথারীতি এইভাবে তাদের দিন কাটতে থাকে। তারা কাজ করে যে যার জায়গায় এবং ফিরে এসে বাড়িতে বিশ্রাম নিতে থাকে। তো দেখা যায় যে খালি দেখালেও খালি নয়, ভালো করে চেয়ে দেখুন। দেওয়ালের পাশে শতরঞ্জি বাঁধা দুটি বেডিং। শেষ জায়গাটাও 2 ঘন্টা হলো অ্যাকাউন্টসের মোটা বদরুদ্দিন নিয়ে নিয়েছে। মানে কি? আমি একটু আগে বললাম যে বাড়ি তো দখল হয়ে গেছে, বাড়ি তো উদ্বাস্তুরা এসে থাকছে, কিন্তু এত মানুষ দেশ ছেড়ে চলে এসছে যে সবার থাকার জায়গা হয়ে ওঠেনি। তো কিছু মানুষ তখনও সেই বাড়িতে আশ্রয় পাওয়ার আশায় যখন আসছে, তখন সেখানে তাদেরই মধ্যে থেকে একজন এই কথাগুলো বলছে, দেখুন ওই বাড়িটা আর কোনো জায়গারই থাকার মতো, আপনি যে থাকবেন বলছেন সেখানে কোনো জায়গা নেই। 2 ঘন্টা আগেই একজন এসে সেখানে আশ্রয় নিয়েছে। তো এই রকমই চলতে থাকে এবং তারা কি বলে, আমরা দরিদ্র কেরানি মানুষ বটে, কিন্তু সবাই ভদ্রঘরের ছেলে। বাড়ি দখল করেছি বটে, কিন্তু জানলা দরজা ভাঙি নাই। ইট পাথর খসিয়া চোরা বাজারে চালান করি নাই। ঠিক আছে? কাদের কেবল কাতর রব তোলে। এরপর আমরা দেখতে পাই বাড়ির ভেতরে পেছন দিকে একটা বেদিতে হঠাৎ একটা তুলসী গাছ দেখা যায়। তাদেরই মধ্যে একজন সেই তুলসী গাছটা দেখে এবং দেখে তাদের মধ্যে আলোচনা হয় এটি নিশ্চয়ই কোনো হিন্দু বাড়ির নারী এই তুলসী গাছটায় প্রতিদিন সন্ধেবেলায় পূজা করতো। এরকমই তাদের কল্পনা করে। সেখানে ইউনুসের চরিত্র দেখা যায়। ইউনুস হচ্ছে রোগাপটকা একটা মানুষ, সে চামড়ার কারখানায় কাজ করে। ঠিক আছে? তো সে রোগে জরাজীর্ণ, প্রায়শই তার সর্দি কাশি রোগ হয়ে থাকে। তাই সে তখন কথায় কথায় বলে যে বাড়িতে তুলসী গাছ আছে, ভালোই হয়েছে, সর্দি কাশিতে এটি ভালো উপকার দেয়। তো এরকম নিজের এক একজনের মতামত বলতে থাকে। কেউ আবার সেই গাছটি তোলার জন্য চেষ্টা করে, তুলে ফেলে দেওয়ার কথা বলে, বাড়িতে রাখা উচিত নয়, এরকম অনেক কথা বলতে থাকে। ঠিক আছে? এর মধ্যেই মোদাব্বেরের চরম বিরোধী ছিল। এই তুলসী গাছ যে হিন্দুত্বের প্রতীক, সে কোনোভাবেই বাড়িতে রাখতে চায়নি। সে চেয়েছিল এই গাছটা তুলে ফেলা হোক। তো মোদাব্বের হুঙ্কার দিয়ে বলে উবড়ে ফেলো, গাছটাকে তুলে ফেলো। ঠিক আছে? কিন্তু সেটা বললেও সে নিজে সাহস করে তুলতে পারে না। অনেকেই সেটাকে আবার রাখার পক্ষে থাকে এবং দিনের পর দিন কিছুদিন যেতেই দেখা যায় সেই গাছটার যে আগের অবস্থা ছিল, যে জরাজীর্ণ অবস্থা ছিল, গোড়ায় জল ছিল না, শুকনো পাতা, সেগুলো আস্তে আস্তে পরিচর্যা পেতে থাকে। কে পরিচর্যা করে সেটা জানা যায় না, কিন্তু এটা বোঝা যায় কেউ না কেউ গাছটার পরিচর্যা করছে। গাছে প্রতিদিন নিয়মিত জল দিচ্ছে। গাছের সবুজ পাতাগুলো যে হলুদ হয়ে গেছিলো সেটা আবার পুনরায় সবুজ সতেজ হয়ে উঠছে। তো এইভাবে যখন গাছটা বড় উঠতে থাকে আর আরেকটু সজীব হতে থাকে, তখনই মোদাব্বের সেটায় খুব বিরক্ত বোধ করে। মোদাব্বের সবসময় ভাবে গাছটা কোনোভাবে তুলে ফেলা গেলেই ভালো হয়। তো মোদাব্বেরের হাতে একদিন একটি ছড়ি নিয়ে ঘুরতে ঘুরতে সে হঠাৎই রাগের মধ্যে সেই গাছটার উপর চালায়, কিন্তু গাছটায় কোনোভাবে স্পর্শ করে না, গাছটার উপর দিয়ে চলে যায়। এর থেকে বোঝা সেও মনের থেকে বা সাহস করে সেই গাছটাকে তুলতে পারছিল না। কিন্তু সে সবসময় চেয়েছিল যে গাছটা যেন তুলে ফেলা হোক। আচ্ছা, আরেকটি চরিত্র যেটা বলেছিলাম, মতিন রেলওয়েতে কাজ করে। ঠিক আছে?
সে ভাবে হয়তো আসানসোল, বৈদ্যবাটি, লিলুয়া, হাওড়ার রেলওয়ে পট্টিতে সে মহিলা কোনো আত্মীয়ের ঘরে আশ্রয় নিয়েছে। কি বলছে, এই তুলসী গাছ দেখে মতিনের মনে হয় যে এটা তো হিন্দুত্বের প্রতীক, কোনো হিন্দু বাড়ির মহিলাই হয়তো এখানে থাকতো, কোনো হিন্দু পরিবার থাকতো। সেই হিন্দু পরিবারের মহিলাটি হয়তো আসানসোল, বৈদ্যবাটি, লিলুয়া এই সমস্ত কোনো একটা জায়গায় হয়তো আশ্রয় নিয়েছে। সে হয়তো সেখানে কোনোভাবে তার আশ্রয় নিয়েছে এবং সেখানে কোনোভাবে বাসস্থান গেড়েছে, এটাই সে ভাবতে থাকে। সে নিজে রেলের কর্মচারী ছিল। আচ্ছা, আর এদের মধ্যেই একজন আশ্রয় নেয়, সে হচ্ছে মৌলবী ধরনের মানুষ। কে ছিল? এনায়েত। এনায়েত হচ্ছে মৌলবী ধরনের মানুষ। কি বলছে এখানে, যে এদের মধ্যে এনায়েত একটি মৌলবী ধরনের মানুষ। মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ আছে, সকালে নিয়মিত কোরআন তালাওয়াত করে। ঠিক আছে, সে পর্যন্ত চুপ। প্রতি সন্ধ্যায় গৃহকর্ত্রীর সজল চোখের দৃষ্টিতে তার মনেও জাগে কি, সেও কিন্তু বিরোধিতা করে গাছটি তুলতে সাহস পায়নি। দলের মধ্যে বামপন্থী বলে স্বীকৃত মকসুদ প্রতিবাদ করে, বড় বড় বাড়াবাড়ি হচ্ছে কি না। মোদাব্বের ঝকঝকে দাঁত ঝিলিক দিয়ে ওঠে। বাড়াবাড়ি মানে? বামপন্থী মকসুদ আজ একা, তাই হয়তো বিশ্বাসের কাঁটা নড়ে। সংশয় দুলে দুলে কাঁটাটি ডান দিকে হেলে থেমে যায়। ঠিক আছে, তো এই যে গাছ তোলার ব্যাপারটা নিয়ে যে নিজেদের মধ্যে একটা বিরোধিতা হচ্ছিল, তর্কাতর্কি হচ্ছিল, চেঁচামেচি হচ্ছিল, এটা নিয়ে মকসুদ বলে এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে না। তো সেই বলে যে বামপন্থী মকসুদ আজ একা, তাই হয়তো তার বিশ্বাসে কাঁটা নড়ে। সংশয় দুলে দুলে কাঁটাটি ডান দিকে হেলে থেমে যায়। কয়েকদিন পরে রান্নাঘরের পাশে যাওয়ার সময় তুলসী গাছটা মোদাব্বেরের নজরে পড়ে। সে একটু বিস্মিত না হয়ে পারে না। তার তলে যে আগাছা জন্মেছিল, সেই আগাছা আজ অদৃশ্য। মানে সেই গাছটার যে পরিচর্যা পাচ্ছে সেগুলো প্রমাণ মেলে। শুধু তাই নয়, সে গাঢ় সবুজ পাতাগুলি পানির অভাবে শুকিয়ে খয়েরি রং ধরেছিল, সে পাতাগুলি কেমন সতেজ হয়ে উঠেছে। সন্দেহ থাকে না যে তুলসী গাছটির যত্ন নিচ্ছে কেউ, খোলাখুলিভাবে না হলেও লুকিয়ে লুকিয়ে তার গোড়ায় কেউ পানি দিচ্ছে। এরকমই চলতে থাকে। চলার পর হঠাৎই একদিন আবার তাদের বাড়িতে পুলিশ হানা দেয়, পুলিশ ইন্সপেক্টর। ঠিক আছে, সে এসে বলে এই বাড়িটি আগামী 24 ঘন্টার মধ্যে খালি করে দিতে হবে। কেন না, এই যে বাড়িটা দখল নেওয়া হয়েছে, সেই দখলদারি ছেড়ে তাদের বাড়িটা ফাঁকা করে দিতে হবে। সবার মাথায় চিন্তা নেমে আসে। সবাই একটা আশ্রয় পেয়েছিল, কোনোভাবে দিন কাটছিল। সেই আশ্রয়স্থল থেকে ধীরে ধীরে একে একে সবাই উচ্ছেদ হয়ে যায়, উঠে যেতে থাকে। তারা ভাবে যে কোনো রকমভাবে মালিক হয়তো পুলিশের কাছে কমপ্লেন জানিয়েছে এবং সেই মতো পুলিশ অফিসাররাই এসে তাদের তুলে দিচ্ছে। তো এখানেই লিখেছে যে সেদিন তারা অফিস থেকে সরাসরি বাড়ি ফিরে সকলের পরিকল্পনা মতো খিচুড়ি রান্নার আয়োজন করেছে। এমন সময় বাইরের সিঁড়িতে ভারী জুতোর মচমচ আওয়াজ শোনা যায়। বাইরে একবার উকি দিয়ে মোদাব্বের ক্ষিপ্র পদে ভেতরে আসে। পুলিশ এসেছে আবার, সে ফিসফিস করে বলে। পুলিশ? আবার কেন পুলিশ? ইউনুস ভাবে হয়তো রাস্তা থেকে ছ্যাঁচড়া চোর পালিয়ে এসে বাড়িতে ঢুকেছে। সন্ধানে পুলিশের আগমন করে। তারা প্রথমে বুঝতে পারে না কেন পুলিশ এসেছে। তারা দীর্ঘদিন ধরে রয়েছে, কোনো অসুবিধা নেই, কারোর কোনো প্রতিবাদ নেই, তাই ভেবেছে এখানে পুলিশ আসাটা অবিশ্বাস্য। তারা ভেবেছে কোনো চোর চুরি করে পালাতে গিয়ে হয়তো বাড়িতে আশ্রয় নিয়েছে এবং তাকে ধাওয়া করতে গিয়েই পুলিশ হয়তো আমাদের বাড়িতে তার সন্ধানে এসেছে। কিন্তু না, পরে তাদের ভ্রমটা কেটে যায়। তারা বুঝতে পারে যে পুলিশ তাদের, এই যে আপনাদের সবাইকে বলছি, পুলিশের নেতা একটু ক্ষণক্ষণে গলায় ছট করে উত্তর দেয়, আপনারা বেআইনি এ বাড়িতে কবজা করেছেন। কথাটা না বেড়ে উপায় নেই, ওরা প্রতিবাদ না করে সরল চোখে সামান্য কৌতূহল জাগিয়ে পুলিশের নেতার দিকে চেয়ে থাকে। 24 ঘন্টার মধ্যে বাড়ি ছাড়তে হবে, সরকারের হুকুম। এরা নীরবে মুখ চাওয়াচাই করে। অবশেষে মোদাব্বেরের গলা সাফ করে প্রশ্ন করে, কেন? বাড়িওয়ালা নালিশ করেছে নাকি? অ্যাকাউন্টস অফিসার মোটা বদরুদ্দিন গলা বাড়িয়ে কনস্টেবলের দুটির পেছনের দিকে তাকিয়ে দেখে বাড়িওয়ালার সন্ধানে সেখানে কেউ নেই। তবে রাস্তায় কিছু লোক জড়ো হয়েছে। অন্যের অপমান দেখার নেশা বড় নেশা। গভর্নমেন্ট বাড়িটা রিকুইশন করেছে। কি বলছে? তখন পুলিশ বলে গভর্নমেন্ট বাড়িটা রিকুইশন করেছে, মানে বাড়িটা দখল নিয়েছে। ঠিক আছে, তারা না কোথায়
ঘাটি গাড়বে। আচ্ছা, এরপরেই বলছে, তারপর সেই প্রকাণ্ড বাড়ি অপর্যাপ্ত আলো বাতাস থাকলেও একটা গভীর ছায়া নেমে আসে। প্রথমে অবশ্য তাদের মাথায় খুন চড়ে, নানা রকম বিদ্রোহ ঘোষণা শোনা যায়। তারা যাবে না কোথাও, ঘরের খুঁটি ধরে পড়ে থাকবে, যাবে না তো লাশ হয়ে যাবে। তবে মাথা শীতল হতে দেরি হলো না, গভীর ছায়া নেমে আসে সর্বত্র। এবং মেয়াদ 24 ঘন্টার মধ্যেই দেখা যায় ধীরে ধীরে একে একে সবাই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। উঠোনের শেষে তা সবাই যখন চলে যায়, পড়ে থাকে সেই তুলসী গাছটি। কী বলে, উঠোনের শেষে তুলসী গাছটা আবার শুকিয়ে উঠেছে, তার পাতায় খয়েরি রং। সেদিন পুলিশ আসার পর থেকে আর কেউ গোড়ায় পানি দেয়নি। সেদিন থেকে গৃহকর্ত্রীর ছল ছল চোখের কোথাও আর কোনো মনে পড়েনি। কেন পড়েনি সে কথা তুলসী গাছে জানবার কথা নয়, মানুষেরই জানবার কথা। কি বলে, এই যে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা যখন বাড়ির মধ্যে ছিল, তুলসী গাছটা দেখে তাদের মধ্যে একটা হিন্দুত্বের প্রতীক হিসাবে যে মনে ভাবনাটা জেগেছিল, তাদের মনে উদ্ভব হয়েছিল যে কোনো হিন্দু পরিবার হয়তো এখানে থাকে, সেই বাড়ির গৃহকর্ত্রী হয়তো কোনো স্থানে গিয়ে আস্থানা গেড়েছে। কিন্তু যখন পুলিশ তাদের উচ্ছেদের কথা বলে, তখন সেই চিন্তা কারোর মাথায় আসে না। যথারীতি কোনো রকমভাবে পরিচর্যা কেউ করতে চায় না তুলসী গাছটায়। আস্তে আস্তে তুলসী গাছটা আবার সে আগের মতো রুগ্ন জরাজীর্ণ হয়ে পড়ে। এই করে তুলসী গাছটা শুকিয়ে যেতে থাকে। তো এইখানে এই গল্পটাতে এই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে যে এটা একটা দেশভাগের পটভূমিতে করা। যখন দুটি সম্প্রদায়ের মানুষের মধ্যে দেশ ভাগ হয়ে যাচ্ছে, দুই সম্প্রদায় পৃথক হয়ে যাচ্ছে, সেই পটভূমিতে গল্পটা লেখা। এবং এই গল্পে সুন্দরভাবে দেখানো হয়েছে একটি হিন্দুয়ানির প্রতীক, যেটা তুলসী গাছ। তো গল্পটা ভালো করে পড়ো। এটা কিছুটা সাম্প্রদায়িক একটা গল্প, যেখানে দুই সম্প্রদায়ের কথা ফুটে উঠেছে। গল্পের কিছু ইম্পর্টেন্ট লাইন আছে, চরিত্রভিত্তিক যে লাইনগুলো রয়েছে বা চরিত্র যেগুলো রয়েছে, সেই চরিত্র কেন্দ্রিক প্রশ্ন আসতে পারে। সেই চরিত্রগুলোর সম্বন্ধে, বাড়ির ব্যাখ্যা সম্বন্ধে একটু পড়ো, ঠিক আছে? পরও বাড়িতে কোনো অসুবিধা হলে বলো, আমি পরে বলছি। ওকে।